হৃদি তবুও কান ধরল না, ঠোঁট উল্টে একগুঁয়ে ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্রর ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে ডেস্কে হাত দিয়ে জোরালো একটা শব্দ করে ধমক দিয়ে উঠল। হোয়াট ইজ রং উইথ ইউ? কানে শুনতে পাচ্ছেন না? এখনই কান ধরবেন নাকি ক্লাস থেকে বের হবেন? শুভ্র সেই বজ্র কণ্ঠের চিৎকারে হৃদি এবার আসলেও চমকে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ক্লাসের সবার সামনে কান ধরাটা ভীষণ লজ্জার হলেও শুভ্র রাগী চোখের সামনে আর তেজ দেখানোর সাহস পেল না সে। হৃদি কাঁপা কাঁপা হাতে নিজের কান ধরল। শুভ্র পাথুরে গলায় বলল, দ্যাটস বেটার। আমি যতক্ষণ না বলবো ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবেন। ডোন্ট ইউ ডেয়ার টু মুভ। হৃদি বিড়বিড় করে শুভ্রকে গালি দিতে দিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুভ্র এবার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, ফার্স্ট দিনে আমি কোনো লেকচার দেব না, সো আই ওয়ান্ট টু নো ভবিষ্যতে আপনারা কি হতে চান। টেল মি অ্যাবাউট ইয়োর গোলস। শুভ্র একে একে সবার কাছ থেকে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে শুরু করলো। পুরো ক্লাস ঘুরে শুভ্র আবার হৃদির সামনে এসে দাঁড়ালো। হৃদি তখন কান ধরে পুঁটি মাছের মতো মুখ করে আছে। শুভ্র ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটিয়ে বলল, তো মিস জরিনা সুন্দরী, আপনার শখ কি? হোয়াট ইজ ইয়োর অ্যাম্বিশন ইন লাইফ? হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। তেরামি করে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকে বলে দিল, আপনাকে বিয়ে করা স্যার। মুহূর্তেই পুরো ক্লাস যেন বিস্ফোরিত হলো। ছাত্রছাত্রীরা সবাই হো হো করে হেসে কুটি কুটি। শুভ্রর কপালে এবার রাগের রগ দপদপ করতে শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ক্রোধে বলল, ফালতু কথা আমি একদম পছন্দ করি না। ইউ আর ক্রসিং ইউর লিমিটস। এই মুহূর্তে ক্লাস থেকে বের হন। আই সে গেট আউট। হৃদি এবার আসলেও চরম ভয় পেল। শুভ্রর চোয়াল শক্ত হয়ে গেছে আর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হৃদি কাঁপা গলায় আমতা আমতা করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি বাকিটুকু বলার সুযোগে দিল না শুভ্র। সে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, গেট আউট। হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে কান ছেড়ে দিয়ে এক দৌড়ে ক্লাসের দরজার কাছে চলে গেল। তবে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে শুভ্রর দিকে তাকিয়ে জোরে বলে গেল, স্যার, যেটাকে আপনি মজা ভাবছেন ওটা কিন্তু ধ্রুব সত্য। কথাটা আমি সত্যি বলেছি। তবে যেহেতু কেরিয়ারের শখ জানতে চেয়েছেন, তাহলে জেনে রাখুন আমি ডাক্তার হতে চাই। বলে রীতি শুভ্রর পরবর্তী ধমক খাওয়ার আগেই ঝড়ের বেগে করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ক্লাসে তখন কবরের নীরবতা। শুভ্র রাগে কাঁপতে কাঁপতে নিজের হাতের মার্কার পেনটা টেবিলের ওপর ছুঁড়ে মারল। কলেজের ক্লাস শেষ করে শুভ্র সরাসরি তার অফিসের সামনে এসে থামল। ঈশান তখন শুভ্রের জন্য অপেক্ষা করছিল। শুভ্রকে দেখে ঈশান দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, বস, মির্জানুর রহমানের ছেলে মিরাজ তার টিম নিয়ে এসে গেছে। শুভ্র কিছু একটা ভেবে ঠোঁটের কোণে সে বাঁকা হাসিটা ফুটিয়ে বলল, ওকে ডান, আমি যাচ্ছি। আর হ্যাঁ, কিপ ইন মাইন্ড, খেলাটা আমার নিয়মে আছে তো? ঈশান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, জি বস, খেলাটা আপনার নিয়মই আছে। শুভ্র ঈশানের কাছ থেকে ঠিকানা নিয়ে বাইক ছুটিয়ে সোজা সে রিসোর্টে চলে আসলো। পুরো রিসোর্ট তখন সশস্ত্র গার্ড দিয়ে ঘেরাও করা, সবার হাতে অত্যাধুনিক রিভলভার। শুভ্রকে কেউ বাধা দেওয়ার সাহস করল না। সে সোজা রিসোর্টের ভিতরে ঢুকল। রিসোর্টের সামনের বিশাল লনে একটা বড় টেবিল পাতা, আর সেখানে বসে আছে দেশের নাম করা সব রাঘব বোয়াল ব্যবসায়ী। শুভ্রকে ভেতর ঢুকতে দেখে সব ব্যবসায়ী যেন তড়িৎ স্পৃষ্টের ন্যায় দাঁড়িয়ে গেল। ঠিক সেখান থেকে মিরাজ উঠে এসে শুভ্রর সামনে দাঁড়িয়ে দাঁত বের করে বলল, আই নিড ইট। আমি জানতাম সাইফান চৌধুরী, আমার আয়োজনে আসতে ভুল করবেন না, ওয়েলকাম। শুভ্র কোনো কথা বলল না। একটা অবজ্ঞা দৃষ্টি দিয়ে পা দিয়ে লাথি মেরে সামনে থেকে একটা চেয়ার ফাঁকা করল। তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে সেই চেয়ারে গিয়ে বসল।
শুভ্রর বসার ধরন দেখে মিরাজও নিজের জায়গায় বসল। শুভ্র পকেট থেকে ধীরে ধীরে দামি সিগারেট বের করে লাইটার দিয়ে ধরিয়ে আপন গতিতে ধোঁয়া ছাড়তে থাকল। তার নীরবতা যেন চারপাশের গোমট পরিবেশকে আরও ভারী করে তুলল। বেশ কিছুক্ষণ পর মিরাজ একজন বয়স্ক ব্যবসায়ীর দিকে চোখের ইশারা করল। সেই ব্যবসায়ী ইশারা বুঝে মাথা নাড়িয়ে শুভ্রর দিকে তাকালো। তারপর গলা খাকারি দিয়ে বিনত সুরে বলল, মিস্টার শুভ্র, আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে দেখা করেছেন। সো আসল কথায় আসি। দেশের সব ব্যবসায়ীদের মধ্যে আপনি হলেন প্রধান এবং সবচেয়ে নামী। আপনার সাথে ডিল করে অনেকে আজ বড় বড় ব্যবসায়ী হয়েছে। আমরা আপনার সাথে একটা বড় ডিল করতে চাই। লোকটার কথায় শুভ্র অত্যন্ত আয়সী ভঙ্গিতে টেবিলের ওপর পা তুলে দিয়ে চেয়ারের শরীর এলিয়ে দিল। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে লোকটার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম একটাই, আই ডোন্ট ডিল উইথ রিট্রেয়ার্স। আমি বেঈমানদের সাথে ডিল করি না। শুভ্রের এই অদ্ভুত কথায় উপস্থিত কেউ কিছু বুঝতে পারল না। সবার মুখ চাওয়াচাই করতে লাগলো। মিরাজ ভুরু কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? শুভ্র সরাসরি মিরাজের চোখের দিকে তাকিয়ে পাথুরে গলায় বলল, আমি ডিল করব না আপনাদের সাথে। ইটস দ্যাট সিম্পল। মিরাজ এবার মেজাজ হারিয়ে বলল, তার কারণ, রিজনটা তো বলবেন। শুভ্র সিগারেটের সাইজ হেরে বলল, আই ডোন্ট গিভ এক্সপ্লেনেশন টু এভরিওয়ান। সব কিছুর কৈফত আমি দিই না। সো সহজ কথা, আমি ডিল করব না, আসি, ডিল এখানেই ক্যান্সেল। বলে শুভ্র যখনই উঠে দাঁড়াতে নিল, ঠিক তখনই পুরো রিসোর্টের পরিবেশ বদলে গেল। চারিদিক থেকে ডজন খানেক গার্ড এসে শুভ্রের মাথার চারদিকে রিভলভার তাক করল। শুভ্র একটু না ঘাবড়ে আবার ধীরে সুস্থে চেয়ারে এসে পড়ল। মিরাজ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং শয়তানি হাসিতে ফেটে পড়ল। তার সাথে উপস্থিত অন্য ব্যবসায়ীরাও হো হো করে হাসতে লাগলো। মিরাজ হাসতে হাসতে শুভ্রের খুব কাছে এসে নিচু হয়ে বলল, মিস্টার সাইফান, আপনি মনে হয় আমার বিষয়ে খুব একটা জানতেন না, তাই কার সাথে ডিল ক্যান্সেল করতে চাইছেন আপনার কোনো ধারণাই নেই। ইউ আর ইন মাই টেরিটরি নাও। এই রিসোর্টে ঢোকা সহজ, কিন্তু বের হওয়াটা পুরোপুরি আমার মর্জির ওপর। শুভ্রের মুখে ভয়ের কোনো ছিটে ফোঁটাও দেখা গেল না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাতের সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে দিল। তারপর মিরাজের চোখের দিকে তাকিয়ে নিরুত্তাপ গলায় বলল, আপনারা চাইছেন কি? মিরাজ দাঁত বের করে হাসল। সে টেবিলের ওপর থেকে ডিলের সইয়ের ফাইলটা টেনে এনে শুভ্রর সামনে সজোরে এগিয়ে দিল। তারপর আদেশে সুরে বলল, জাস্ট সাইন ইন, এখানে সই করেন। শুভ্র ফাইলটা একবার সেও দেখল না। সে হালকা হেসে বলল, কিন্তু এই ফাইলে যে বেঈমানি লেখা আছে, এটা কি আপনি খেয়াল করেছেন? মিরাজ এবার আরও জোরে শব্দ করে হাসল। তার হাসিতে এক ধরনের নৃশংসতা মিশে আছে। সে বলল, সৌভাট, আমরা তো বেঈমানি করেই খাই। আপনার সাথে দেখা করার কত স্বপ্ন ছিল আমার, আজ যে সেটা পূরণ হলো। আমি সব ব্যবসায়ীদের সাথে বেঈমানি করি, আপনি কেন বাদ যাবেন? আপনাকে ডুবাতে পারলে আমার মার্কেটে ভ্যালু আরও বেড়ে যাবে। শুভ্র শান্ত চোখে মিরাজের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমাকে পিছন দিক থেকে ছুরি মারছেন? মিরাজ কুটিল হেসে উত্তর দিল, আই লাভ প্লেয়িং গেমস ফ্রম দ্য ব্যাক সাইড। আমার পিছন দিক দিয়ে গেম খেলতে খুব পছন্দ। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা পেছনে হেলিয়ে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। পুরো রিসোর্টে শুভ্রের সে হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। উপস্থিত ব্যবসায়ীরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগল। এই লোকটা কি পাগল হয়ে গেল? মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ এভাবে হাসে? শুভ্র ধীরে সুস্থে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে মিরাজের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রের লম্বা দেহের ছায়ায় মিরাজ যেন কিছুটা ছোট হয়ে গেল। শুভ্র বাঁকা হেসে বলল, আর আমিও না সামনের দিকে ছুরি মারতে খুব পছন্দ করি, দেখতে চাস? মিরাজ ভুরু কুঁচকে তাকালো। তার ভেতরে হঠাৎ এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো। শুভ্র এবার ধীর গলায় সংখ্যা গুনতে শুরু করলো, 1 2 3।
বলার সাথে সাথে যেন ম্যাজিক ঘটে গেল। যে গার্ডরা এতক্ষণ শুভ্রের মাথায় চারদিকে রিভলভার তাক করেছিল, তারা 1 সেকেন্ডের ব্যবধানে পজিশন বদলে ফেল। সবার হাতে রিভলভার এখন সরাসরি মিরাজ আর বাকি ব্যবসায়ীর মাথার খুলি বরাবর তাক করল। মিরাজ পাগলের মতো তার গার্ডদের দিকে চিৎকার করে উঠল, এই তোরা কি করছিস? তোদের এত বড় সাহস! তোরা তোদের নিজের বসের মাথায় বন্দুক তাক করিস? নামা বলছি, না হলে সবটাকে জ্যান্ত কবর দিব। শুভ্র একগাল হেসে পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে বলল, আহা, এত চিল্লাচিল্লি কেন করছিস? ওরা বাচ্চা মানুষ তো, তাই হয়তো একটু ভুল বুঝে ফেলেছে, বাট আই থিঙ্ক দে নো হু দ্য রিয়েল বস ইজ। মিরাজ এবার আক্রোশে ফেটে পড়ে শুভ্রের দিকে তাকে বলল, শুভ্র, তুই চিট করছিস? তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই, এর ফল কিন্তু ভালো হবে না। শুভ্রর ধৈর্য এবার শেষ পর্যায়ে পৌঁছে গেল। সে বিদ্যুতের গতিতে পাশের এক গার্ডের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। তারপর মিরাজের শার্টের কলার খামচা ধরে সজোরে তাকে টেবিলের ওপর আছাড় দিল। মিরাজ টেবিলে পিঠ ঠেকিয়ে কাতরাতেই শুভ্র তার বুকের ওপর পা তুলে দিয়ে চেপে ধরল। মিরাজের মুখের ভেতরে রিভলভারের নলটা ঢুকিয়ে দিয়ে শুভ্র রাগে হিসিয়ে হিংস্র গলায় বলল, তুই আমার বালছিরি উল্টে দিবি শালা। তোর কলিজা দেখে আমি আসলেই অবাক। তুই আমার কোম্পানির দিকে চোখ দিস? আমার বাবার সারা জীবনের কষ্টের তিল তিল করে গড়া সাম্রাজ্য তুই ধ্বংস করে দিতে চাস? তুই ভাবলি কি করে যে তোর এই সস্তা গেম আমি ধরতে পারবো না? তোর 14 গোষ্ঠীর পরিচয় আর তোর প্রতিটি নোংরা চাল এই সাইফান শুভ্র চৌধুরীর জীবনে অনেক আগে লেখা হয়ে গেছে। মিরাজের চোখ দুটো কোটর থেকে ভয় বেরিয়ে আসার উপক্রম। রিভলভারের ঠান্ডা নলটা মুখের ভেতর অনুভব করে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সব ব্যবসায়ীর অবস্থা তখন শোচনীয়। শুভ্রর এই রক্তচক্ষু আর হিংস্র রূপ দেখে তাদের শির দ্বারা দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। একজন বয়স্ক ব্যবসায়ী হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, আমাদের ছেড়ে দিন। আমরা কি করেছি? আমরা তো শুধু ওর কথায় এখানে এসেছি। শুভ্র এবার রিভলভারটা মিরাজের মুখ থেকে বের করে ধীরস্থিরভাবে সবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি। সে শান্ত গলায় বলল, আরে এত তারা কিসের? সবাই মিলে প্ল্যান করেছিলেন শুভ্রকে মারবেন, তার সাম্রাজ্য দখল করবেন। এখন না মেরেই চলে যাবেন? সবার মনে হলো তাদের আত্মা বুঝি খাঁচা ছাড়া হয়ে যাবে। শুভ্র যে এতটা ধুরন্ধর আর ভয়ঙ্কর হতে পারে সেটা কারো কল্পনাতেও ছিল না। তারা জানতো শুভ্র গম্ভীর আর জেদি, কিন্তু এই খুনে মেজাজ তাদের ধারণার বাইরে। শুভ্র বা হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে কানে ধরে শুধু বলল, কামিন। কয়েক মিনিটের মধ্যে বাইকের তীব্র গর্জন শোনা গেল। ঈশান ঝড়ের বেগে রিসোর্টে ঢুকে সরাসরি টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার হাতে কিছু মোটা ফাইল। ঈশান ফাইলগুলো টেবিলের উপর রেখে শুভ্রের উদ্দেশ্যে বলল, বস, এখানে সব আছে। এই লোকগুলো কাদের কাদের কাছ থেকে কত টাকা খেয়েছে আর কতগুলো কোম্পানি জবরদস্তি করে নামমাত্র দামে লিখে নিয়েছে, তার সব প্রমাণ এখানে। শুভ্র ফাইলগুলো টেনে নিল। প্রতিটা পাতায় বড় বড় ব্যবসায়ীদের কুকীর্তি, কার কত % ব্ল্যাক মানি আছে আর কার কার কোম্পানি তারা ধ্বংস করেছে, সব একদম নিখুঁতভাবে লেখা। শুভ্র একটা ফাইল খুলে মিরাজের থতমত খাওয়া মুখের সামনে ধরল। তারপর রাজকীয় ভঙ্গিতে আবার সেই চেয়ারে বসে পা তুলে দিয়ে বলল, লুক মিরাজ, আই হ্যাভ অল ইউর ডিটেলস। তুই আর তোর এই চেলা চামুন্ডা মিলে গত 5 বছরে যা পাপ করেছিস সব এখন আমার হাতে সই কর এখানে। কলেজ শেষে শুভ্রাদের সাথে আড্ডা দিয়ে রিদি রাস্তার মোড়ে এলো একটা রিক্সার খোঁজে। কিন্তু আজ ভাগ্যটাই খারাপ, একটা রিক্সাও খালি নেই। বিরক্তি নিয়ে সে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর রিদির মনে হলো ঠিক পিছু পিছু কেউ আসছে। এক ঝটকায় রিদি পেছনে ফিরল, কিন্তু কাউকে দেখতে পেল না। ভাবলো মনের ভুল। আবার সামনে হাঁটা শুরু করতেই সেই একই অনুভূতি, যেন কারো পায়ের শব্দ একদম ওর সাথে তাল মেলাচ্ছে। এবার রিদি একদম বাজ পাখির মতো ক্ষিপ্রতার পেছনে ঘুরল আর দেখে ফেল 3-4টে ছেলে ওকে ফলো করছে।
হৃদিকে তাকাতে দেখে ছেলেগুলো এমন ভাব করলো যেন তারা মহাকাশ গবেষণা নিয়ে ব্যস্ত। এদিক ওদিক তাকাতে লাগলো। হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। 2 হাত কোমরে দিয়ে গজগজ করতে করতে এগিয়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। তারপর রাগী গলায় মুখ বাঁকিয়ে বলতে শুরু করলো, কিরে ভাই লোকাল হিরোরা, তোদের কি জিপিএস ট্র্যাকার খারাপ হয়ে গেছে যে আমার পিছু পিছু সিগন্যাল দিচ্ছিস? সেই থেকে দেখছি তোরা আমার ছায়া হওয়ার চেষ্টা করছিস। তা ছায়া হতে চাইলে রোদে গিয়ে দাঁড়া, আমার পেছনে কি? তোদের কি বাড়িতে মা বোন নেই? আর তোরা জানিস না যে মানুষের পেছনে গোয়েন্দাগিরি করতে গেলে অন্তত জেমস বন্ডের মতো স্মার্ট হতে হয়? তোদের তো দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে সদ্য রিজেক্ট হওয়া পচা আলু। হৃদির কথা শুনে ছেলেগুলোর চোখ চরক গাছ। একটা ছেলের হাতে ফোন ছিল, সে তার বসের সাথে লাইভ কলে ছিল। হৃদির পচা আলু গালি শুনে সে এতটাই টাসকি খেয়েছে যে বসকে ওপাশ থেকে আপডেট দিতেই ভুলে গেছে। একটা ছেলে তেরামি করে গাল চুলকাতে চুলকাতে বলল, কি বললি? আমরা পচা আলু? এই মেয়ে, তুই জানিস আমরা কারা? আমাদের পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হৃদি এবার তার ছেলের হাসি এসে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ালো। তারপর গলাটা একটু নামিয়ে দরদ মাখা সুরে বলল, মা, আমি তো জানতাম না আপনারা পাওয়ার স্টেশন থেকে এসেছেন। খালু, জানি না তো আপনারা কারা, তবে আপনাদের ভাবসাব দেখে এতটুকু বুঝতেই পারছি যে আপনারা হইলেন মাইয়া মানুষের পিছনে পাড়ার সেই ভেরেন্ডা ভজা কুকুর, যাদের কাজ হলো খামোখা ঘেউ ঘেউ করা আর পাবলিকের জুতার বাড়ি খাওয়া। ছেলেটার ফোনের ওপাশ থেকে তখনও হ্যালো হ্যালো কি হচ্ছে ওখানে বলে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসছে। হৃদি খেয়াল করলো ছেলেটা বিষয়ে কথা বলতে পারছে না। হৃদি এক ঝটকায় ছেলেটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ধরল। তারপর ওপাশের মানুষকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, হ্যাঁ আসসালামু আলাইকুম খালু, জানি না আপনি কে, তবে আপনি এখন যার সাথে কথা বলছেন সে এখন কি করছে জানেন? সে আপনার হয়ে কাজ না করে রাস্তায় দাঁড়িয়ে আমার পিছু পিছু ঘুরে আমাকে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। আপনার এই পোষা বিড়ালগুলোকে কি ট্রেনিং দেননি যে মানুষের পিছু নিতে গেলে অন্তত বিড়ালের মতো নিঃশব্দে আসতে হয়? এরা তো দেখি ট্রাকের হর্নের মতো আওয়াজ করে পিছু নিচ্ছে। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, তবে অদ্ভুত নিঃশ্বাস আসছে। হৃদি আবার বলতে লাগলো, শুনুন খালু, আপনার এই চালাগুলোকে একটু চবন্য প্রাশ খাওয়ান। এদের তো দেখলেই মনে হচ্ছে ঝিঝি পোকার কামড় খেয়ে প্যারালাইজড হয়ে গেছে। এরা আমাকে ফলো করবে কি? এদের তো নিজেদের ছায়া দেখলেই মনে হয় হার্ট অ্যাটাক করবে। আর শোনেন, এদের দিয়ে যদি গোয়েন্দাগিরি করান তবে আপনার ইজ্জত তো পাড়ার ড্রেনে গিয়ে সাঁতার কাটবে। এদের জলদি বাসায় ডেকে নিয়ে হরলিক্স খেয়ে ঘুম পাড়িয়ে দেন, না হলে আমি কিন্তু এদের চর মেরে গালের ম্যাপ চেঞ্জ করে দেব। হৃদির এই ধামাকা কথা শুনে ফোনের ওপাশে নির্বাণের ঠোঁটের কোণ থেকে জ্বলন্ত সিগারেটটা ফসকে নিচে পড়ে গেল। সে পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। এত কিছু বললেও আর সাহস হলো না দাঁড়িয়ে থাকা হৃদির। অচেনা এই ছেলেদের সামনে দাপট দেখালো। ভেতরে ভেতরে সে বেশ কুকড়ে গেছে। ঝট করে ফোনটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে সে হনহন করে চলে গেল। একটা রিকশায় উঠে নিজের বুকের ওপর হাত রেখে বড় বড় শ্বাস নিতে নিতে নিজেই নিজের ওপর অবাক হলো সে। হৃদি, তুই কবে থেকে এত কথা বলতে শিখলি? ব্যাপার কি বলতো? তুই দিন দিন বড্ড বেশি কথা বলতে শিখে গেছিস। বেয়াদব মেয়ে একটা, তোকে একদম ঝাড়ুপেটা করা দরকার। কান ধরে ছেলেগুলো অনেকক্ষণ ধরে উঠবস করছে। তাদের সামনে জমের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। তার চোখের চাহনিতে ফুটে ওঠা রাগ দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বলল, বস এবার তো মাফ করেন, আসলে ওই মেয়েটার এত সাহস দেখে আমরাও কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। নির্বাণ দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, চুপ, আর একটা কথা বললেই একটার দাঁত আমি পাটি থেকে খুলে ফেলব। তোদের কি আমি কম টাকা দেই রে? তোদের মতো কয়েকটা ধামড়াকে একটা মেয়ের কাছ থেকে সব কথা শুনতে হবে? বস, মেয়েটা মনে হয় অনেক চঞ্চল আর প্রচণ্ড রাগী। তো রাগী হলে ওখানেই ধরে নিয়ে আসতি। সেখানে দাঁড়িয়ে থেকে কি ওই মেয়েটার লেকচার শুনছিলি আর বালের আঙুল চুষছিলি? ছেলেগুলো আর কথা বাড়ানোর সাহস পেল না। তারা বুঝলো আজ নির্বাণ চরম খ্যাপা,
কিছুক্ষণ পর নির্ভান নিজের পার্সোনাল রুমে এসে ঢুকলো। নির্জন রুমেও তার কানে বারবার হৃদির সেই তীক্ষ্ণ কণ্ঠ আর অদ্ভুত ঝাড়িগুলো বাজছে। তার বুকের বা পাশটা কেন জানি এক অদ্ভুত ছন্দে ধকধক করছে। নির্ভান দেয়ালে টানানো বিশাল এক ফ্রেমের ছবির দিকে তাকালো। ছবিতে একটা মেয়ের অমলিন হাসি মাখা মুখ, যে কিনা পাগলিটার মতো আইসক্রিম খাচ্ছে, আর সে আইসক্রিম তার থুতনিতে আর মুখে লেগে আছে, ঠিক যেন একটা অবুঝ শিশু। নির্ভান ধীর পায়ে গিয়ে ছবির ওপর হাত বুলিয়ে মায়াবী গলায় বলল, জনপ্রিয়দর্শী, আজ 3 বছর পর প্রথমবার তুমি ছাড়া অন্য কেউ আমার এই বুকের হার্টবিট কাঁপিয়ে দিল। ঠিক যেমনটা তুমি আমাকে 3 বছর আগে করেছিলে, আজ হুবাহু সে একই রকম অনুভূতি ওই মেয়েটা দিল। কেন এমন হলো? আমার জীবনে তো তুমি ছাড়া অন্য কোনো নারীর অস্তিত্ব ছিল না, তবুও কেন একটা অপরিচিত মেয়ে আমার হৃৎস্পন্দন উলট পালট করে দিল। নির্ভান এক দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকিয়ে আবার বলল, তবে তুমি কোথায় আছো প্রিয়দর্শী? তোমাকে তো আমি কম খুঁজলাম না। পুরো শহর, এমনকি বিদেশের মাটিও তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পেলাম না। জানো, সেদিন তোমার ওই আইসক্রিম মাখা মুখটা দেখে আমার বুকটা এতটা জোরে কাঁপছিল যে আমি নিজের মধ্যেই ছিলাম না। সেদিন যদি ভালোবাসার এই বেকুলতা বুঝতাম, তবে তোমাকে সেদিনই আমি বুকের ভেতর পিষে ফেলতাম, কোথাও কোনোদিন যেতে দিতাম না তোমাকে। নির্ভান কথাগুলো বলে চোখ বন্ধ করল। অন্ধকার চোখের পাতায় ভেসে উঠল সেই 3 বছর আগের আইসক্রিম মাখা মুখটা। সেই নিষ্পাপ মুখটার মায়ায় নির্ভান আজও একা, আজও সিঙ্গেল। কোনো নারী পারেনি সেই মুখটার স্মৃতি মুছে দিয়ে তার মনে জায়গা করে নিতে। তাকে আজও খুঁজে পায়নি সে, তবুও নির্ভান অপেক্ষায় আছে। একবার যদি সেই নারীকে পায়, তবে 1 সেকেন্ডও দেরি করবে না, সোজা নিজের নামে দখল করে নিবে তাকে। শুভ্র সব ব্যবসায়ীদের কাছ থেকে সাইন নিয়ে রিসিপশন থেকে বেরিয়ে ঈশানের উদ্দেশ্যে বলল, শোনো ঈশান, এইসব ফাইল যাদের যাদের কোম্পানি তাদের বাড়ি দিয়ে আসবে, আর তুমি কাল আমাদের বাড়িতে আসবে। ঈশান মাথা নেড়ে সায় দিয়ে বলল, ওকে বস। শুভ্র আর দাঁড়ালো না, বাইক স্টার্ট দিয়ে তীব্র গতিতে বাতাসের সাথে মিশে গেল। হৃদি বাড়িতে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। ড্রয়িং রুমে ইমনকে বসে টিভি দেখতে দেখে সেও গিয়ে পাশে বসলো। তারপর আয়েশ করে ইমনের চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খেতে থাকলো। হঠাৎ ইমন প্রশ্ন করলো, আপু, তুমি কি শুভ্র বড়োকে ভালোবাসো? হৃদি মাত্র একটা চিপস মুখে দিয়ে গিলতে যাচ্ছিল। ইমনের কথা শুনে চিপসটা গলায় আটকে বিষম খেল সে। হৃদি ইমনের দিকে রাগি চোখে তাকিয়ে কাশতে কাশতে বলল, কে বলেছে তোরে যে আমি শুভ্র ভাইকে ভালোবাসি? ইমন বাঁকা হেসে বলল, তোমার গাইড। মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছি, সেখান থেকে একটাতে স্পষ্ট লেখা ছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। কথাটা শুনে হৃদির কলিজে শুকিয়ে গেল। সাথে সাথে শুরু হলো জোর হিক্কা। রুম থেকে রাবেয়া ইহাসান বেরিয়ে হৃদিকে হিক্কা তুলতে দেখে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে পানি এনে দিল। হৃদি এক নিঃশ্বাসে গল গল করে পানি খেয়ে হাঁপাতে লাগলো। রাবেয়া ইহাসান চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? হঠাৎ এমন হিক্কা উঠল কিভাবে? ইমন মস্কার করে পাশ থেকে ফোড়ন কাটল গাইডের কথা শুনে। রাবেয়া বেগম অবাক চোখে তাকালেন। গাইড মানে? হৃদি এবার চোখ পাকিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসছে। সে রাবেয়ার দিকে তাকিয়ে সত্যটা ফাঁস করতে যাবে, তার আগেই হৃদি পরিস্থিতি সামলাতে চিৎকার করে বলল, আম্মু, আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ একটু বানিয়ে দাও না। রাবেয়া এহসান আর কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মা আড়ালে যেতে ইমন হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, আপু, গাইডটা কিন্তু এখন আমার কাছে। হৃদি চোখ পাকিয়ে বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুই আমার গাইড নিচ্ছিস কোন সাহসে? এক্ষুনি দে বলতেছি। ইমন দমল না, বরং দাঁত বের করে হেসে বলল, উফ, অত সোজা নাকি? তোমার কাছে ওইগুলো গাইড মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই গাইডটার দাম এখন 1000 টাকা। হৃদি ভুরুকুঁচকে বিষয় নিয়ে বলল, টাকা মানে কি বলতে চাইছিস তুই? ইমন এবার সোফায় হেলান দিয়ে আয়েশ করে বলল, মানে সোজা কসকসে 1000 টাকা না দিলে এই গাইড সোজা আব্বুর হাতে চলে যাবে, এবার বুঝো ঠেলা। হৃদি ভয়ে সজোরে একটা ঢোক গিলল। নিজের বাবার হাতে ওই লেখাটা পড়া মানে আত্মাহুতি দেয়া। সে আমতা আমতা করে কাঁদো কাঁদো গলায় বলল, এ ভাই, অতগুলো টাকা আমি কই পামো?
ইমন পা নাচাতে নাচাতে বলল, সেইটা কি আমি জানি নাকি? টাকা দাও, গাইড নাও। টাকা দিবে না তো অনলি বাস খাবা, ঝাঁকা নাকা। রিদিবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ইমন তুই কিন্তু বড্ড বেশি করছিস। আমি আবার কম কবে করি? এখন বলো, টাকা কি পাবো নাকি আব্বুর হাতে গাইডটা দিব? রিদি বুঝল তার এই ঘাটতারা ভাই সুযোগ পেলে সত্যি সত্যি বাপের কাছে সব ফাঁস করে দিবে। সে শেষমেশ বিরক্ত হয়ে নিজের জমানো 2000 টাকা থেকে 1000 টাকা এনে ইমনের হাতে ধরিয়ে দিল। ইমন টাকাটা নিয়ে তাতে একটা শব্দ করে চুমু খেলো। তারপর হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, মন রে ফাঁসাও, টাকা কামাও, বড়লোক হইবা আর সেলুট পাইবা। ইমন গাইডটা এনে রিদিকে দিতেই রিদি ওটা একরকম ছিনিয়ে নিল। রাগে গজ গজ করতে করতে নিজের রুমে চলে এলো সে। গাইডটা খুলে সেই নামটার দিকে অপলক তাকিয়ে রইল, যেখানে 2 বছর আগে নিজের মনে সবটুকু আবেগ দিয়ে লিখেছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। এই নামটা দেখলেই ওর ভেতর কেমন জানি এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হয়। কেবল মন বলে মানুষটাকে কবে নিজের করে পাবে। এসব আকাশকুসুম ভাবতে ভাবতে রিদি সিঁড়ি দিয়ে আনমনের নিচে নামছিল। মনের অজান্তেই সুর তুলে সে গিয়ে উঠল, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে। ঠিক তখনই ইমনের কর্কশ কণ্ঠ ভেসে এলো, মিলন হবে না কোনো দিনও। রিদি চমকে উঠে মাথা তুলে ড্রয়িং রুমের দিকে তাকালো, আর তাকাতেই তার চোখ ছানা বড়া। সে কি সত্যি দেখছে নাকি মনের ভুল? বারবার চোখের পলক ফেললো, কিন্তু দৃশ্যটা বদলালো না। সোফায় বসে থাকা মানুষটা রক্ত মাংসের। ড্রয়িং রুমের সোফায় শুভ্র আর ইমনকে পাশাপাশি বসে থাকতে দেখে রিদি যেন আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে এখানে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্র কোত্থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া এহসানের কণ্ঠ ভেসে এলো। তিনি চেঁচিয়ে বললেন, রিদি তোর শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত, আমি এখানে কিছু কাজ করছি। রিদি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চার করে শুভ্রের সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, স্যার ইয়ে না মানে শুভ্র ভাই আপনি? শুভ্র সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসে তার সেই চেনা গম্ভীর গলায় বলল, কেন আমি কি আসতে পারি না জরিনা সুন্দরীদের বাড়িতে? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল, জরিনা সুন্দরী মানে কি বলছো ব্রো? শুভ্র এবার বাঁকা হেসে বলল, চল ইমন তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, জি স্যার আমার নাম জরিনা সুন্দরী। বাকিটুকু বলার আগে ইমন হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। হৃদি রাগে আর অপমানে কটমট করে শুভ্রর দিকে তাকালো। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, ব্রো আজকাল নিজের নামও কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না। শুভ্র এবার হৃদির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলল, জানতে চাইবি না মেয়েটাকে? ইমন কৌতূহল নিয়ে বলল, বলো। তার সাথে আমি একটু দেখা করব, মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন হৃদির রাগী চোখের দিকে সরাসরি তাকে শান্ত গলায় বলল, এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিষয় নিয়ে বলল, তার মানে তুমি এতক্ষণই বাদরাপুর গল্পই করছিলে? শুভ্র ধীর স্থিরভাবে মাথা নাড়ল। ইমন এবার হৃদির দিকে ফিরে একগাল হেসে পৈশাচিক আনন্দ নিয়ে বলল, বাহ বাহ মিস জরিনা সুন্দরী আপি, কি চমৎকার নাম। তো জরিনা না দিয়ে যদি সকিনা সুন্দরী বলতে তবে মনে হয় আরো বেশি মানাইতো, তাই না ব্রো? হৃদি এবার ধৈর্যের বাঁধ হারিয়ে সোফার একটা কুশন টেনে নিয়ে ইমনের দিকে সজোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, বেয়াদব হয়ে গিয়েছিস, নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস? শুভ্র এবার সোজা হয়ে বসলো। তার কণ্ঠস্বর মুহূর্তেই বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, ইমন যথেষ্ট ভদ্র আছে, অন্তত তোর মতো না যে ক্লাসের স্যারের সাথে এমন সস্তা মন মজা করিস। আজ ফুপা আসুক, তোর সব কুকৃতি আর বেয়াদবির কথা আমি ফুপার কাছে বলবো। শুভ্রর কথা শুনে হৃদির কলিজা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তেই শ্রাবণের মেঘলা রাতের মতো অন্ধকার হয়ে এলো। শুভ্র যদি সত্যি আব্বুর কাছে সব বলে দেয় তবে তো আজ কপালে বড় দুঃখ আছে। হৃদি একদমই নিয়ে গিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া বিশ্বাস করেন আমি তো জাস্ট একটু মজা করেছিলাম। হৃদির করুণ মুখটা দেখে শুভ্র মনে মনে বেশ মজা পেল,
কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরও পাথরের মতো গম্ভীর করে বলল, মজা? সিরিয়াসলি ক্লাসের স্যারের সাথে এমন মজা করিস? তোর এই বেয়াদবিটা ফুপাকে না বলে আমি শান্তি পাবো না। হৃদি এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আব্বুর রাগের কথা মনে পড়তেই সে বুক ধকপকানি নিয়ে শুভ্রের দিকে তাকে মিনমিন করে বলল, প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবেন না, বিশ্বাস করেন আমি আর কখনো এমন করব না। শুভ্র এবার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। বাঁকা চোখে তাকে বলল, বলবো না? তাই এতে আমার লাভ কি? শুনলাম ইমন নাকি তোর কাছ থেকে 1000 টাকা খসিয়েছে, তো আমি কি পাবো? হৃদির চোখ কপালে তুলে অস্ফুট স্বরে বলল, কি? ইমন আপনাকে সব বলে দিয়েছে? শুভ্র আয়েশ করে তারপর বসে বলল, এখন বল আমি কি পাবো? হৃদি এবার ইমনের দিকে রাগি চোখে তাকালো, মনে মনে যেন ওকে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলল, কি আমার দিকে ওভাবে তাকাও কেন? কিছুই করতে পারবে না। তোমার 2টা গোপন সত্যি আমি জেনে গেছি। এখনকার কথাটা ব্রো না বললেও আমি বলে দেব যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তা মজা করো। হৃদি বুঝলো আজ যে সে গর্তে পড়েছে তো পড়েছে, আস্তে একটা কুমিরের মুখে পা দিয়ে ফেলেছে সে। কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। হৃদি এবার নিরুপায় হয়ে শুভ্রের দিকে তাকে বলল, আচ্ছা বলেন কি লাগবে আপনার? শুভ্র ইমনের দিকে তাকে মুচকি হেসে বলল, বলতো ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার শয়তানি হাসি দিয়ে মক্ষম বুদ্ধিটা দিল, ব্রো তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয়ই শরীরটা ম্যাচ করছে, তো আপুকে দিয়ে পা টেপাও আর চুল টানাও, দেখবে খুব আরাম পাবে। এর থেকে বড় শাস্তি আর হৃদি আপুর জন্য বড় অপমান আর কিছুই হয় না। হৃদির চোখ কপালে উঠে গেল। ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রের প্রশ্রয় দেখে সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আরও আয়েশ করে হেলান দিয়ে বসল। তারপর ইমনের দিকে তাকিয়ে দ্রুত হাসিতে বলল, তা খারাপ বলিস নি তুই, যদিও কারো বডি টাচ করা আমার একদম পছন্দ না, তবে তুই যেহেতু বলেছিস আরাম পাওয়া যায়, একবার ট্রাই করে দেখি কেমন লাগে বলে শুভ্র সামনের সেন্টার টেবিলের উপর আয়েশ করে পা দুটো তুলে দিল। তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমে সুরে বলল, মিস জরিনা সুন্দরী, শুনলেনি তো আপনার ভাই কি বলল, সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করেন। হৃদি বুঝলো এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই 2 ভাই মিলে আজ ওকে কোণঠাসা করে ফেলেছে। অভিমানে আর রাগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। কাঁপা কাঁপা হাতে শুভ্রের শক্ত পায়ের ওপর পা রাখল সে। অতি অনিচ্ছায় শুভ্রের পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, যেন হৃদির হাতের স্পর্শে সত্যি কোনো আরাম বা অন্য কোনো অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করেই শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝটকায় পা সরিয়ে নিয়ে সোফা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল। হৃদির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলল, হয়েছে, আর পা টিপতে হবে না, তবে মনে রাখিস হৃদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস তবে ফুপাকে বলতে হবে না, আমি নিজেই তোকে চড়িয়ে তোর সব কটা দাঁত ফেলে দেব। কথাটা বলে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে ড্রয়িং রুম পেরিয়ে নিজেই ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্তম্ভিত হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস, ভালো করে খবর নিয়েছি মেয়েটার। নির্বাণ হাতের ফোন টিপা থামিয়ে বরফ শীতল গলায় বলল, বল। গার্ড মাথা নিচু করে বলতে শুরু করলো, বস, মেয়েটার পুরো নাম তাসনিম হৃদিকা, বাবা ইকবাল ইহসান, মা রাবেয়া এহসান, ছোট ভাই ইমন। তাসনিম হৃদিকা বর্তমানে ঢাকা রাজুক উত্তরা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নির্বাণ শান্তভাবে শুনল, তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে কেবল সংক্ষেপে বলল, ঠিক আছে, তুই এখন যা। গার্ড চলে যেতেই নির্বাণ সোফা ছেড়ে উঠে ধীর পায়ে ব্যালকনিতে এলো। দূরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটল তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, তাসনিম হৃদিকা, আপনাকে মারার আগে 2 চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছে জেগেছে আমার। আপনি কোন ক্ষেতের মূলা যে এই আরহাম খান নির্বাণের হার্টবিট কাঁপিয়ে দেন। কথাটা বলতে নির্বাণের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো।
সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমের মতো দাঁড়িয়ে সে গর্জে উঠে বলল, 3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কিভাবে আনবি, কোত্থেকে আনবি তা আমি জানি না, তবে যদি ওই মেয়ে না আসে তবে তোদের লাশ যাবে কবরে, এটা মাথায় রাখিস। নির্বাণ একটু ভয়ে থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকে চিৎকার করে বলল, আই ওয়ান্ট হার ইন 3 days, আদারওয়াইজ আই উইল কিল এভরি ওয়ান অফ ইউ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাতের ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল, এহসান আর রাবেয়া ইহসানের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল এহসান তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করেছিলেন, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। হৃদি দূর থেকে দেখলে শুভ্র একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। মনটা এক নিমিষে বিষণ্ণতায় ভরে গেল। তা ওর নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে মানুষটা কি কখনই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গাইলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল টেরও পেল না। পরদিন সকালে হৃদির ঘুম ভাঙল পাখির কিচির মিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল হৃদি, কিন্তু ড্রয়িং রুমে তাকাতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখল ড্রয়িং রুমে রীতিমতো মেলা বসেছে। তার বাবা মায়ের সাথে গম্ভীর মুখে বসে আছেন মামা সোহান চৌধুরী আর মামি সাহেরা চৌধুরী, আর তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা। শুভ্রা হৃদিকে দেখা মাত্র একগাল হেসে দৌড়ে এলো। কিরে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো মাথার ওপর উঠে গেছে। হৃদি বিষয় নিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল, তোরা এলি কখন? সকাল সকালে চলে এসেছি, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ ভারী গলায় হৃদিকে ডাক দিল, হৃদিমা এদিকে আয় তো। হৃদি একটু ঘাবড়ে গেল। সবার মুখ কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী স্নেহের হাসিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আয় মা, আমার পাশে এসে বস। হৃদি গুটি গুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পায়ের পাশে গিয়ে বসল। সোহান চৌধুরী পরম মমতায় হৃদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ হৃদির চোখের দিকে তাকিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আমার মেয়ে হবি? সোহান চৌধুরীর রহস্যময় কথার মাথামুন্ডু কিছুই হৃদি বুঝল না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কি বলছো মামা? আমি তো তোমারই মেয়ে, ছোটবেলা থেকেই তো তোমার মেয়ে হয়েই বড় হয়েছি। সোহান চৌধুরী মৃদু হাসলেন। সে হাসিতে গভীর কোনো সংকল্প লুকিয়েছিল। তিনি মাথা নেড়ে বললেন, না রে মা, আমি সে মেয়ে হবার কথা বলিনি। আমি তোকে একেবারে পাকাপাকিভাবে আমাদের বাড়ির মেয়ে করে নিতে এসেছি। সোহান চৌধুরীর এই ঘোরালো কথা শুধু হৃদি নয়, ওর বাবা ইকবাল এহসানও ঠিক ধরতে পারলেন না। তিনি ভুরু কুঁচকে অবাক হয়ে বললেন, ভাই সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? সোহান চৌধুরী বা হৃদির মাথায় স্নেহেরা হাত রেখে সরাসরি ইকবাল এহসানের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বলতে চাইছিলাম ইকবাল, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আমার ছেলে শুভ্রের সাথে হৃদিমার বিয়ে দিতে চাই। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। হৃদি অবাক হয়ে সোহান চৌধুরীর দিকে তাকালো। ঠিক একইভাবে পাথরের মতো জমে গেলেন ইকবাল এহসান। সোহান চৌধুরী আবারও পরিষ্কার গলায় ইকবাল এহসানের উদ্দেশ্যে বললেন, অনেক ভেবে দেখলাম ইকবাল, নিজেদের মধ্যে এমন গুণবতী আর আপন মেয়ে থাকতে কেন বাইরে যাব? তাই তোমার বোন আর আমি ঠিক করেছি হৃদির সাথে শুভ্রের বিয়ে দেব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? ইকবাল এহসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। খুশিতে আর বিষয়ে তিনি কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই মাঝখান থেকে ইমন ফোড়ন কেটে বলে উঠল, রাজি হবে না মানে? 100% রাজি হবে, কারণ আমার আপুও তো শুভ্র ভাইকে সে কবে থেকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে পেতে আবার সমস্যা কি? মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের সব কটা চোখ ইমনের ওপর গিয়ে স্থির হলো। হৃদি লজ্জায় আর ভয়ে যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে। ইকবাল এহসান ইমনের কথা শুনে থতমত খেয়ে বললেন, কি বলছে সেসব? ইমন দমবার পাত্র নয়। সে আরও উৎসাহ নিয়ে বলল, আরে হ্যাঁ আব্বু, তোমার এই একমাত্র আদরের মেয়ে শুভ্র ব্রোকে আগে থেকেই ভালোবেসে এসেছে। বিশ্বাস না হলে আপুকে জিজ্ঞেস করো।
হৃদি পাগলের মতো নাসূচক মাথা নাড়তে যাবে, তার আগে ইকবাল এহসান গম্ভীর অথচ নরম গলায় হৃদির দিকে তাকে বললেন, হৃদি, আমি জানি তুই কখনো মিথ্যে বলিস না, এমনকি আমার কাছে কোনো কিছু কখনো বানিয়েও বলিস না। ইমন যা বলেছে তা যদি সত্যি হয় তবে নির্দ্বিধায় বল মা, কোনো সমস্যা নেই। হৃদি মাথা নিচু করে ফেললো, তার হাত দুটো থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে শুভ্রা হৃদির একদম গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, কিরে, সাহস করে বলেই দে, ভালোবাসার মানুষটাকে এইভাবে হাতের নাগালে পেতে যাচ্ছিস? এই সুযোগ হাতছাড়া করিস না, এরকম সুযোগ জীবনে বারবার আসে না। শুভ্রার কথাগুলো হৃদির কানে যেন মন্ত্রের মতো কাজ করলো। তার ভেতরে হঠাৎ এক অদ্ভুত জেদ আর সাহস চেপে বসলো। যে মানুষটার জন্য সে বছরের পর বছর মনে মনে কেঁদেছে, আজ যে তাকে পাওয়ার রাস্তা এতটা পরিষ্কার। হৃদি এক মুহূর্ত আর দ্বিধা করল না, বুক ভরে শ্বাস নিয়ে মাথা তুলে সরাসরি ইকবাল এহসানের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, জি আব্বু, আমি ভালোবাসি শুভ্র ভাইকে। কথাটা বলে হৃদি লজ্জায় আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না, এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন হাসির রোল পড়ল। ইকবাল এহসান হাসতে হাসতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, যেখানে আমার মেয়ের আগে থেকে আপনার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে, সেখানে আমি কিভাবে না বলি? তাছাড়া শুভ্রের মতো এমন হীরা জহরত ছেলে যে আমায় হিসেবে পেতে ভাগ্য লাগে। আমি এই প্রস্তাবে ভীষণ খুশি। দেখতে দেখতে শুভ্র আর হৃদির বিয়ে হয়ে গেল। রাত এখন গভীর। হৃদি লাল টকটকে বেনারসি শাড়ি পরে ফুলসজ্জার খাটে জড়সড় হয়ে বসে আছে। এটা শুভ্রের রুম। চারদিকে রজনীগন্ধা তীব্র ঘ্রাণ, কিন্তু হৃদির সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র তাকে পছন্দ করে না, এটা জেনেও সে জেদ করে বিয়েটা করলো। শুভ্র কি তাকে আদৌ মেনে নেবে? ভাবতেই হৃদির কলিজা শুকে কাঠ হয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলা শব্দ হলো। হৃদি ভয়ে চোখ তুলে তাকে দেখল। শুভ্র ভেতরে ঢুকছে, পরনে বিয়ের জমকালো শেরওয়ানি, চুলগুলো কিছুটা আলুথালু। শুভ্রকে দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে ভাবল, এই বুঝি শুভ্র তেরে এসে ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলবে, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? কিন্তু হৃদিকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র একদম শান্ত ভঙ্গিতে হৃদির পাশে খাটে বসল। তারপর খুব ধীরে গলায় বলল, ভয় পাচ্ছিস আমাকে? শুভ্রের এমন কোমল কণ্ঠ শুনে হৃদির কলিজা স্যাত করে উঠল। সে একটু সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না না, ভয় পাবো কেন আপনাকে? আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? শুভ্র এবার হৃদির চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি হাসল। তারপর নিচু স্বরে বলল, ও, ভয় না পেলে তো আরো ভালো, তাহলে আমি আরো খুশি মনে বাসর করতে পারবো। শুভ্রের মুখে এমন কথা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে তোতলামি মনে করে বলল, মানে কি বলছেন আপনি? বাসর করবেন মানে? শুভ্র এবার হৃদির একদম গা ঘেঁষে বসলো। ওর শরীরের তপ্ত নিঃশ্বাস হৃদির ঘাড়ে লাগছে। শুভ্র হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, বাসর মানে বুঝিস না? এই যে আমার রুমে লাল শাড়ি পরে বসে আছিস, এই রাতটাই তো বাসর রাত। আজ তোকে অনেক আদর দেব, অনেক সোহাগ দেব। হৃদি এবার ভয়ে খাট থেকে পেছাতে পেছাতে একেবারে কোনায় চলে গেল। দেয়ালের সাথে পিঠ ঠেকে দিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, সে শুভ্র ভাই, এসব না করলে কি হয় না? শুভ্র এবার হৃদির দিকে আরো এগোতে এগোতে বলল, তা কিভাবে হয় জান? এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন, বউকে আদরে আদরে ভরিয়ে দেব। এখন তুই যখন আমার বউ, তখন তোকেই আজ সারা রাত মন ভরে আদর করব। কথাটা বলে শুভ্র ঝড়ের বেগে হৃদির কাঁধ দুটো খপ করে ধরে ফেলল। হৃদি এবার ভয় পেয়ে কেঁদে দিল, শুভ্র ভাই, প্লিজ ছেড়ে দিন, আমার খুব ভয় করছে। কিন্তু শুভ্র আজ যেন কোনো কথাই শুনবে না। সে হৃদির কথাকে পাত্তা না দিয়ে এক ঝটকায় ওর কাঁধ ধরে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদির ওপর। হৃদি আতঙ্কে আর ভয়ে গগন বিদারী এক চিৎকার দিল, আব্বা! এক ঝটকায় ধরপড়ে উঠে বসল হৃদি। বুকটা কামার শালের হাঁপড়ের মতো ওঠানামা করছে। কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে। সে বড় বড় শ্বাস নিতে নিতে চারিদিকে তাকালো। জানালার পর্দা ছিঁড়ে সকালের এক চিলতে রোদ এসে পড়েছে ওর বিছানায়। বাইরে পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। হৃদি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে রইল। চারপাশটা ভালো করে সে পর্যবেক্ষণ করে দেখল, সে তার নিজের রুমে আছে। অর্থাৎ এতক্ষণ যা হলো, সে বিয়ে, সে ভয়ঙ্কর বাসর রাত, সবই ছিল একটা দুঃস্বপ্ন।
কোনো বাস্তব ভিত্তি নেই এর, ভাবতে রিদি একটা দীর্ঘশ্বাস ফেলল, হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে নিজের মনেই বিড়বিড় করে বলল, উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! এই শুভ্র ভাই তো স্বপ্ন আমাকে শান্তিতে থাকতে দিবে না। ঠিক তখনই রিদির ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। রিদি ধরফর করে ফোনটা হাতে নিয়ে দেখল শুভ্রা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রার ঝাঁঝালো গলা ভেসে এলো, কিরে এখনো আসিস না কেন? কলেজ কি আজ আসবি না নাকি? শুভ্রার কথা শুনে রিদি ফোনের স্ক্রিনে সময়ের দিকে তাকালো। 9:48 বেজে গেছে। রিদির চোখ তো চরক গাছ, কখন যে বেলা এত গড়িয়ে গেল সে টেরই পায়নি। কাল রাতের ওই বিট কেলে স্বপ্নের চক্করে পড়ে সব উলটপালট হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে শুভ্রাকে বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই দাঁড়া। বলেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো মতে নাকে মুখে পানি দিয়ে দ্রুত রেডি হয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। পেছন থেকে রাবেয়া এহসান অনেকক্ষণ ডাকলেন নাস্তা করার জন্য, কিন্তু রিদি যেন তখন হাওয়ার বেগে ছুটছে, কিছুই কানে গেল না তার। রিদি যখন হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছালো তখন সে পুরো ঘেমে নেমে একাকার। সোজা নিজের ক্লাসের দরজার সামনে এসে সে পাথরের মতো থমকে গেল। ক্লাসের ভেতর শুভ্র সামনের দিকে তাকিয়ে অত্যন্ত গভীর মুখে লেকচার দিচ্ছে। শুভ্রকে সামনাসামনি দেখা মাত্র রিদির সে রাতের স্বপ্নের কথা হুবাহু মনে পড়ে গেল। সেই লাল শাড়ি, শুভ্র সেই বাসর রাতের কথা, আর সেই ঝাঁপিয়ে পড়া। রিদি নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারল। ইস, শুভ্র ভাইয়ের সে স্বপ্নে কি না কি বানিয়ে ফেলছিল। রিদি কয়েক সেকেন্ড নিজেকে সামনে নিল, বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে সব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে একদম স্বাভাবিক হওয়ার অভিনয় করল। তারপর দরজার দিকে এক কদম এগিয়ে বিনতভাবে বলল, মে আই কামিং স্যার? শুভ্র লেকচার থামিয়ে ধীর স্থিরভাবে দরজার দিকে তাকালো। শুভ্রর সেই তীক্ষ্ণ চাউনি রিদির শরীরের ভেতর দিয়ে যেন তীরের মতো বিঁধে গেল। শুভ্র বাম হাতের কবজিটা উল্টে ঘড়ির দিকে এক পলক তাকালো। তার চল শক্ত হয়ে এলো। ক্লাসের পিনপত নীরবতার মাঝে তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, কয়টা বাজে? রিদি কোনো উত্তর দিতে পারল না, স্রেফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানে সে দেরি করে এসেছে। শুভ্র রিদির নীরবতা দেখে এবার আরো কঠোর ধমক দিয়ে বলল, মিস তাসনিন রিদিকা, আমি কি আপনাকে কোনো প্রশ্ন করেছি? কানে যায়নি আপনার? রিদি এবার মিনমিন করে অপরাধীর মতো বলল, সরি স্যার, আজ একটু দেরি হয়ে গেছে। শুভ্র হাতের মার্কারটা ডেস্কে সজোরে রেখে সোজা হয়ে দাঁড়ালো। একজন প্রফেশনাল লেকচারের মতো তীক্ষ্ণ আর কর্তৃত্বপূর্ণ গলায় বলল, লেকচার শুরু হওয়ার 20 মিনিট পর ক্লাসে আসাটা আপনার কাছে স্রেফ একটু দেরি। ডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা কি এতটাই নড়বড়ে? দরজায় ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকুন। হৃদি অপমানে আর বিস্ময়ে হা হয়ে গেল। ক্লাসের সবার সামনে আবার এমন শাস্তি! সে আমতা আমতা করে প্রতিবাদ জানাতেছিল, স্যার বললাম তো দেরি হয়ে গেছে, মানে পরিস্থিতিটা। শুভ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে কোনো দয়া বা প্রশ্রয় নেই। অত্যন্ত রুক্ষ স্বরে সে আদেশ দিল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইয়োর চাইল্ডিশ এক্সকিউজেস। আপনার ব্যক্তিগত গাফিলতি আমার ক্লাসে চলবে না। দিস ইজ এ রেপুটেড মডেল কলেজ, নট এ কিন্ডারগার্টেন। সো শেড হোল্ড ইয়োর অনার্স অ্যান্ড স্ট্যান্ড দেয়ার রাইট নাও। ইয়ার্স। রিদি বুঝল আজ শুভ্র কোনো ছাড় দেবে না। স্বপ্নের সেই রোমান্টিক মানুষটার বাস্তবের এই জল্লাদ টিচারের মধ্যে আসমান জমিন তফাৎ। রিদি আর কথা না বাড়িয়ে সবার সামনে মাথা নিচু করে কান ধরল। লজ্জায় আর রাগে তার গাল দুটো লাল হয়ে উঠল। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে শুভ্র ডায়েরিটা বগলে চেপে গটগট করে বেরিয়ে গেল। একবারও পেছনের দিকে ফিরে তাকালো না। রিদি যেন খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির মতো ধপ করে শুভ্রার পাশে গিয়ে বসে পড়ল। তার মুখটা রাগে লাল হয়ে আসছে। ফিসফিস করে সে শুভ্রাকে যাচ্ছে তাই গালি দিতে শুরু করলো। অমানুষ একটা! কি ভেবেছে ও নিজেকে? সামান্য 5-10 মিনিটের জন্য ক্লাসে সবার সামনে আমার কান ধরিয়ে রাখলো। খবিশ কোথাকার! ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শাস্তি দেই। দেখিস আমিও একদিন শাস্তি দিব, সেদিন কাঁদবি শালা আমার জন্য। এদিকে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শুভ্রর ঠোঁটে এক সিলতে হাসি ফুটে উঠল। হৃদির এই অসহায় মুখ আর রাগী চাহনিটা মনে পড়তেই তার কঠোরতা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। শুভ্র মৃদু হেসে বিড়বিড় করলো, পাগলি একটা!
কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপত নীরবতার মাঝে তিনি ঘোষণা করলেন যে প্রতি বছরের মতো এবারও কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবে নাচ, গান, নাটক আর আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এই উৎসব আমাদের কলেজের ঐতিহ্য। আমি চাই প্রত্যেকে কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করো। কার কি প্রতিভা আছে সেটা দেখানোর এটাই সুযোগ। মনিটর সবার নাম একটা লিস্টে লিখে আজ বিকেলের মধ্যে আমার টেবিলে দিয়ে দিও। প্রিন্সিপাল স্যার চলে যেতে ক্লাসে শোরগোল শুরু হয়ে গেল। শুভ্রা রিদির কোনোইতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কিরে রিদি, তুই তো খুব সুন্দর গান করিস, এবার কিন্তু নাম লেখাতে হবে। কে জানে, হয়তো বিচারকের আসনে শুভ্র ভাইও থাকতে পারে। শুভ্রর নাম শুনে রিদি আবার খেপে গেল। ও যদি বিচারক হয় তবে আমি স্টেজে উঠে গান গাইব না, বরং ওর ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেব। শুভ্রা রিদির রাগী চেহারার দিকে তাকিয়ে মুচকে হেসে টিপ্পনি কেটে বলল, ইস, আমার ভাইয়ের ওপর তোর এত রাগ কেন রে? ভাইয়া তো তোকে শুধু ডিসিপ্লিন শেখাতে চেয়েছিল। রিদি এবার যেন ফেটে পড়ল। হাত পা নেড়ে চোখ মুখ কুঁচকে সে রীতিমতো শুভ্রের নামে নালিশ করতে শুরু করলো। দেখিস না, খালি উঠতে বসতে ধমক, তার উপর সামান্য একটু ভুলের জন্য ক্লাসের সামনে ওভাবে শাস্তি দিতেও 1 সেকেন্ডও বুক কাঁপল না ওর। আরে বাবা, ওকে ভুল করে টিচার না বানিয়ে যদি আদালতে জজ বানাতে হতো তবে তো রক্ষে ছিল না। অপরাধীরা আর জন্ম মনে হয় এই পৃথিবীর চাক্ষুষ করতে পারত না। জেলের ঘানি টানতে টানতে হাড়গড় সব পপেট হয়ে যেত। আর ওর সামনে কেউ যদি ভুলেও টু শব্দ করতো তবে ও নির্ঘাত ফাঁসির আগে 4 বার কান ধরে উঠবাস করাতো। রিদির এই কথা বলার স্টাইল দেখে শুভ্রা হেসে অস্থির। রিদি তখনও থামছে না, গড়গড় করে বলতে বলতে বলল, তোর ভাই তো মানুষ না, ও হলো জ্যান্ত একখানা ডিসিপ্লিন মেশিন। চার্জ ফুরিয়ে গেলে মনে হয় ধমক দিয়ে চার্জ বাড়িয়ে নেয়। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসেও গম্ভীর মুখে বলছে, অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিট দেরিতে কাঠগড়ায় দাঁড়িয়েছে, কাঠগড়ায় ওকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হোক। উফ, কি জঘন্য চিন্তা। কেটে গেল কিছুদিন। এই কয়দিনে যেন রিদির জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। শুভ্র এক মুহূর্তের জন্য রিদিকে ছাড় দেয়নি। রিদি সামান্য একটু কলম ফেললে বা খাতার পাতা উল্টাতে দেরি করলে শুভ্র যেন ওত পেতে থাকতো ওকে শাস্তি দেওয়ার জন্য। শুভ্রর তো এটা নেশা হয়ে দাঁড়িয়েছে, রিদিকে রাগালে ওর চোখের সেই আগুনের ফুলকি দেখতে ওর দারুণ লাগে। ওদিকে রিদিও মনে মনে শুভ্রর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে গালি দিতে থাকে। রাগ এতই চরমে ওঠে যে রিদি ভুলে যায় সে নিজেও কোনো না কোনোভাবে শুভ্রর ওই একই গোষ্ঠীর অংশ। আজ কলেজে সেই বহুল প্রতীক্ষিত বসন্ত উৎসব। রিদিদের বাড়িতে সকাল থেকে সাজ রব। শুভ্রা, রিয়া, ভাবনা আর মিথি সবাই হাজির। সবার পরনে বাসন্তী আর যার যার পছন্দের রঙের শাড়ি। ওরা সবাই মিলে রিদিকে চেপে ধরেছে শাড়ি পরার জন্য। কিন্তু রিদি অনড়। ওর শাড়ির কথা মনে হলেই শুভ্রের সেই কাক জেব্রার অপমানের কথা মনে পড়ে যায় আর গাড়ি রি করে ওঠে। কিন্তু রিয়ারও দম্বার পাত্র নয়। রিয়া মুখটা বাংলা 5-এর মতো করে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলো। দেখ রিদি, তুই যদি আজ শাড়ি না পরিস তবে আমরাও এখনই সব খুলে ফেলবো। আমরা কত শখ করে এই সাজটা দিয়েছি, তোর জন্য যদি আমাদের সব মাটি হয় তবে আমরা খুব কষ্ট পাবো রে। ভাবনা পাশ থেকে ফোড়ন কাটলো একদম। নিজের বান্ধবীদের এইটুকু আবদার রাখতে পারবি না? এত সব ইমোশনাল ড্রামার সামনে রিদি আর টিকতে পারলো না। হার মেনে সে আলমারি থেকে শুভ্রর দেয়া সে নীল রঙের জর্জেট শাড়িটা বের করলো। ভাবনা খুব যত্ন করে রিদিকে শাড়িটা পরিয়ে দিল। কুঁচিগুলো এমন নিখুঁতভাবে বসালো যে রিদির ছিপছিপে গড়নে শাড়িটা যেন লেপ্টে রইল। রিয়া রিদির ঘন কালো চুলগুলো ব্রাশ করে পিঠের ওপর ছেড়ে দিল। সেই চুল অবলীলায় ওর হাঁটুর নিচে নেমে এলো। শুভ্রা এবার রিদির মেকআপের দায়িত্ব নিল। একদম হালকা টাচ আপ, গালে স্লাইড ব্লাশন আর চোখে ঘন করে কাজল লেপে দিল। অবশেষে রিদি যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই থমকে গেল। নীল শাড়ির সাথে রূপালি কাজ করা স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকো আর কপালে একটা ছোট্ট টিপ। খোলা চুলের মাঝখানে নীল শাড়ি পরা মেয়েটাকে কোনো মানবী নয়, বড় আকাশ থেকে নেমে আসা কোনো পরী মনে হচ্ছিল। শুভ্রা রিদির চিবুক ছুঁয়ে বলল, আজ আমাদের এই নীল পরীকে দেখে কার যে হার্টবিট বন্ধ হবে তা শুধু আল্লাহই জানে।
হৃদি আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল, সেই কবি শুভ্র ভাই কি আজকেও তাকে কাক বলবে। সবশেষে চার মূর্তির এই রূপসী বাহিনী বাড়ি থেকে বেরিয়ে কলেজের গেটে পা রাখলো। নীল শাড়িতে হৃদি যখন ধীর পায়ে কলেজের মেন গেট দিয়ে ঢুকলো, মনে হলো পুরো ক্যাম্পাসের বাতাসের গতি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গেটে দাঁড়িয়ে থাকা সিনিয়র জুনিয়র সব ছেলের চোখ তখন হৃদির ওপর আঠার মতো আটকে গেছে। কেউ হা করে তাকিয়ে আছে, কেউ নিজেদের মধ্যে কুনুই দিয়ে গুতা মারছে। সারা কলেজ আজ রঙিন সাজে সেজেছে, চারপাশে উজ্জ্বল আলো, ছাত্রছাত্রীদের আড্ডা আর হাসাহাসিতে মুখরিত চারপাশ। ঠিক তখনই পার্কিং এরিয়া দিয়ে কলেজের ভেতরে ঢুকলো শুভ্র। আজ সে কোনো লেকচারার নয়, যেন কোনো হাই প্রোফাইল সিনেমার হিরো সেট থেকে সরাসরি উঠে এসেছে। শুভ্রের পরনে আজ কুচকুচে কালো রঙের একটা প্রিমিয়াম কটন পাঞ্জাবি, যার হাতাগুলো কোণেই পর্যন্ত ফোল্ড করা, সাদা ফিটিং জিন্স আর গায়ে আর পায়ে ব্রাউন লেদার শু। বা হাতে সেই পরিচিত ঘড়ি নেই, হাত জায়গা করে নিয়েছে একটা দামি স্মার্ট ওয়াচ, চুলগুলো জেল দিয়ে নিপুণভাবে স্পাইক করে সেট করা, আর চোখে দামি ব্ল্যাক সানগ্লাস। শুভ্র যখন সানগ্লাসটা খুলে পকেটে রাখলো, তখন ওর ধারালো চাউনি আর সুঠাম দেহের বলিষ্ঠতা দেখে অনেক মেয়ের হার্টবিট যেন মিস হয়ে গেল। কলেজের অর্ধেকের বেশি মেয়ে তো অনেক আগে থেকেই ওর ওপর ক্রাশ খেয়ে বসে আছে, আর আজ এই সাজ দেখে মনে হচ্ছে তার নতুন করে প্রেমে পড়ার সিরিয়াল নিচ্ছে। কিন্তু শুভ্র সেই বিধ্বংসী রাগ আর গম্ভীর ব্যক্তিত্বের কথা ভেবে কেউ টু শব্দ করার সাহস পাচ্ছে না। ও যেন এক মূর্তমান রহস্য, যার আভিজাত্যে সবাই মুগ্ধ কিন্তু ব্যক্তিত্বে সবাই তটস্থ। শুভ্র পকেট থেকে ফোনটা বের করে ঈশানকে কল করলো। ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে সে টিচারদের জন্য নির্ধারিত ভিআইপি প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে লাগলো। শুভ্র যখন লম্বা কদমে হেঁটে যাচ্ছিল, অনেক মেয়েই তখন হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। কেউ হয়তো ফিসফিস করে বলছিল, উফ শুভ্র স্যার আজ কি ডেশিং লাগছে। আবার কেউ স্রেফ ওর ব্যক্তিত্বে মোহিত হয়ে পলকহীন তাকিয়ে রইল। কিন্তু শুভ্রর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঈশানকে দ্রুত কলেজে চলে আসতে বলে ফোনটা পকেটে ঢুকে সোজা নিজের আসনে গিয়ে বসে পড়ল। এদিকে হৃদিরা বসার স্টেশনে পৌঁছে গেছে। চার বান্ধবী মিলে আড্ডায় মশগুল হলেও হৃদির মনটা কেমন জানি কু গাইছে। অনুষ্ঠান শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এর মধ্যে ঈশান কলেজে এসে পৌঁছালো। ঈশানও আজ কালো পাঞ্জাবিতে বেশ জমকালো সাজে এসেছে। ওকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ঈশান এসে সরাসরি শুভ্রর পাশের চেয়ারে বসলো। দুই বন্ধুর আভিজাত্য যেন পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠানের পর্দা উঠল। নাচ, আবৃত্তি আর ছোট নাটকের পর্বগুলো একে একে শেষ হলো। দর্শকরা করতালিতে মেতে আছে। যখন গানের পর্ব শুরু হলো, তখন হঠাৎ মাইকে স্পষ্ট স্বরে ঘোষণা করা হলো, এবারে আমাদের মঞ্চ মাতাতে আসছে তাসনিন হৃদিকা। নামটা শুনে হৃদির বুকটা ধক করে উঠল, হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই দিনই শুভ্রা আর রিয়া জোর করে ওর নামটা দিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু এখন এই হাজারো মানুষের সামনে স্টেজে উঠতে গিয়ে ওর কলিজা শুকে যাচ্ছে। ও গান শিখেছে ঠিকই, ওর গলাও চমৎকার, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছে এক লাইনও গাইতে পারবে না। হৃদি একদম আড়ষ্ট হয়ে বসে আছে দেখে শুভ্রা আবার তাগাদা দিয়ে বলল, কিরে কি হলো জানা? হৃদি আমতা আমতা করে কাঁপা গলায় বলল, আমার খুব ভয় করছে রে, এত মানুষের সামনে যদি ভুল করে ফেলি। রিয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে সাহস জুগিয়ে বলল, আর কিছু হবে না, তুই জাস্ট স্টেজে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিবি আর সব ভুলে চোখ বন্ধ করে গিয়ে উঠবি, তুই পারবি, যা। বন্ধুদের ঠেলায় আর ইমোশনাল সাপোর্টে যদি কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে মঞ্চে উঠে এলো হৃদি। তখন শুভ্রর ধ্যান ফোন স্ক্রিনে। সে নিচু হয়ে একমানে ফোন টিপছিল। হৃদি কাঁপতে কাঁপতে স্ট্যান্ড থেকে মাইক্রোফোনটা হাতে নিল। কয়েক সেকেন্ড গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর চারপাশের সব কোলাহল ছাপিয়ে চোখ দুটো বন্ধ করে শক্ত করে সুরের মূর্ছনা গেয়ে উঠল, তুমি আমার এমনই একজন, যারে একজন আমি ভালোবেসে ভরবে না আমার মন।
এত মধুর আর মায়াবী চিকন কণ্ঠটা কানে যেতেই শুভ্র ঝড়ের গতিতে মঞ্চের দিকে তাকালো। আর তাকাতেই তার পৃথিবীটা যেন ওই এক মুহূর্তে স্থির হয়ে গেল। স্টেজে দাঁড়িয়ে নীল শাড়ি পরা এক অপরূপা বালিকা, যার চোখ দুটো বন্ধ, বাতাসে অবাধ্য চুলগুলো অবলীলায় উঠছে আর ঠোঁট দুটো গানের ছন্দে কাঁপছে। শুভ্রের বুকের ভেতরটা যেন উলটপালট হয়ে গেল। এই কি সেই চঞ্চল হৃদি যাকে সে উঠতে বসতে ধমক দেয়? নীল শাড়িতে ওকে আজ বাস্তবে কোনো পরী ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। শুভ্রের হৃদস্পন্দন হু হু করে বেড়ে গেল। সে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি নিজের গানের জগতে ডুবে গিয়ে চলল। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তেই লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। গানের শেষ রেশটুকু বাতাসে মিলিয়ে যেতেই পুরো অডিটোরিয়ামে করতালিতে ফেটে পড়ল। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। দ্রুত মাইক্রোফোনটা স্ট্যান্ডে রেখে প্রায় দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। বুকের ভেতরটা যেন আস্ত একটা ড্রাম সেট হয়ে বাজছে। সে ভিড় এড়িয়ে সোজা কলেজের করিডোর দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে হৃদি হাঁপাচ্ছিল। নিজের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আর নীল শাড়ির কুঁচিগুলো ঠিকঠাক করে নিল। নিজেকে সামনে নিয়ে হৃদি যেই না বের হতে যাবে অমনি ঘটল সেই অঘটন। হঠাৎ করে ওর বাঁ হাতে কেউ একজন লোহার মতো শক্ত কবজিতে টান দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই একজোড়া শক্তিশালী হাত ওকে সজোরে দেয়ালের সাথে চেপে ধরল। আতঙ্কে আর বিস্ময়ে হৃদি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড কাটলো পিন পতন নিস্তব্ধতায়। হৃদি অনুভব করলো ওর মুখের খুব কাছে কারো তপ্ত নিঃশ্বাস পড়ছে। গায়ের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা নাকে আসতেই হৃদি ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, স্বয়ং শুভ্র। শুভ্রর চোখে আজ সেই কড়া লেকচারের শাসন নেই, বরং সেখানে এক অদ্ভুত ঘোর লাগা নেশাতুর দৃষ্টি। সে অপলক চেয়ে আছে হৃদির দিকে। হৃদির মনে হলো শুভ্রর এই চোখের মণিতে সে যেন ডুবে যাচ্ছে। শুভ্রর এক হাত হৃদির ঠিক পাশের দেয়ালে শক্ত করে চেপে ধরা, আর অন্য হাত দিয়ে সে হৃদির কবজিটা মুঠোর ভেতর বন্দি করে রেখেছে। দুজনের নিঃশ্বাস একে অপরের ওপর আশ্রে পড়ছে। শুভ্রর দীর্ঘশ্বাসের উত্তাপ হৃদির কপালে আর চিবুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। শুভ্র হৃদির চোখের গভীরে এমনভাবে তাকিয়ে আছে যেন সে হৃদির হৃদস্পন্দনের প্রতিটি শব্দ শুনতে পাচ্ছে। হৃদি এই ঘোর লাগা দৃষ্টির সামনে অসহায় হয়ে কাঁপতে লাগলো। শুভ্র আরও একটু ঝুঁকে এলো। ওর ঠোঁট আর হৃদির কপালের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। শুভ্র একদম নিচু খসখসে গলায় প্রশ্ন করলো, শাড়ি পরেছিস কেন? শুভ্রর এই রহস্যময় আর ঘোর লাগা কথাটার মাথামুন্ডু কিছু হৃদি বুঝে উঠতে পারল না। সে কপালে ভাঁজ ফেলে অবাক হয়ে বলল, মানে আপনি কি বলতে চাইছেন? শুভ্রর চোখের সেই নেশাতুর মায়া মুহূর্তে বদলে গিয়ে এক অদ্ভুত কঠোরতায় রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, মানে এটাই শাড়ি পরেছিস কেন? তোকে শাড়ি পরতে আমি একদম নিষেধ করেছিলাম, মনে নেই তোর? হৃদি এবার একটু অবাক হলো। শুভ্রর এমন অদ্ভুত শাসনে তার ভেতরটাও যেন বিদ্রোহী হয়ে উঠল। সে ভুরু কুঁচকে বলল, শাড়ি পরলে সমস্যাটা কোথায় আপনার? শুভ্র হৃদির আরও কাছে এসে ওর নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো এক পরিস্থিতি তৈরি করল। সে গম্ভীর গলায় আদেশ দিল, না তুই পড়বি না, ব্যাস। এই মুহূর্তে তুই বাড়িতে যাবি। এই উৎসবে তোর আর থাকার দরকার নেই। হৃদির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সারাক্ষণ এই মানুষের শাসন আর ধমক সইতে সইতে সে ক্লান্ত। সে জেদি গলায় চিবিয়ে বলল, আমি শাড়ি পরব কি না তা আপনি বলার কে? আর আমাকে শাড়িতে ভালো দেখা গেল নাকি খারাপ সেটা একান্তই আমার বিষয়। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি কেন নাক গলাচ্ছেন? হৃদির মুখে মুখে এমন তরপানো শুনে শুভ্র নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারল না। সে এক ঝটকায় হৃদির দুই হাত শক্ত করে ধরে ওকে একদম দেয়ালের সাথে মিশিয়ে ফেলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে করতে হিসিয়ে বলল, আই সেইড, আমি শাড়ি পরতে বারণ করছি মানে তুই পরবি না। জাস্ট শাট আপ অ্যান্ড গো হোম। শুভ্রের এমন আচরণ হৃদি এক মুহূর্তের জন্য ভয় পেলেও
পরক্ষণে রাগে ফেটে পড়ল। সেও চেঁচিয়ে বলল, কেন এমন করছেন শুভ্র ভাই? আপনিও তো আর আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জীবন, আমার চলাফেরা নিয়ে কেন আপনি এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? শুভ্র এবার প্রচণ্ড ধমক দিয়ে উঠল, ডোন্ট আক্স উইথ মি। তোকে শাড়ি পরতে না করেছি মানে তুই শাড়ি পরবি না, দ্যাটস ইট। হৃদিবা সর্বশক্তি দিয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে তখন জল আর জেদ দুটোই খেলা করছে। সে একদম জেদি গলায় স্পষ্ট জানিয়ে দিল, পড়ব, 100 বার পড়ব। আমি আপনার কথা শুনতে বাধ্য নেই। যাকে ভালোবাসেনি না তাকে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে? হৃদির এই সমানে মুখে তর্ক করাটা শুভ্র কোনোভাবে নিতে পারল না। রাগে ওর মাথার রগগুলো দপদপ করছে। হিতে হিত জ্ঞান হারিয়ে শুভ্র সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো করিডোরে সেই থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। হৃদি যন্ত্রণায় গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ওর দিকে আঙুল উঁচিয়ে শাসনের গলায় বলল, আমার সাথে মুখে মুখে তর্ক একদম করবি না। তোকে 3য়-বার ওয়ার্নিং দিচ্ছি। আবার শাড়ি 3য়-বার পরলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর শোন, এ মুহূর্তে যদি কলেজ ছেড়ে বাড়ি না যাস তবে গুনে গুনে 50টা থাপ্পড় খাবি আমার হাতে। গেট আউট। হৃদির চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। অপমানে আর ব্যথায় ওর শরীরটা রিরি করে উঠল। সে তেজদীপ্ত চোখে শুভ্রর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, মারতেই পারবেন শুধু, ভালোবাসতে তো আর পারবেন না। ঠিক আছে, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলবো, আপনার মতো একটা পাথর আর নিঠুর মানুষকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলে হৃদি একদৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে, বান্ধবীদের না জানিয়ে সে কাঁদতে কাঁদতে কলেজের মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। ওদিকে শুভ্র যে হাত দিয়ে হৃদিকে মেরেছে সেই হাতটা দিয়েই সজোরে দেয়ালে একটা ঘুষি মারল। ওর চোখ দুটো তখন টকটকে লাল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, পাগল করে দিচ্ছিস তুই আমাকে? কেন বুঝিস না তোর এই রূপ আর এই সাজ আমি ছাড়া অন্য কারো দেখা বারণ? কাউকে দেখতে দেব না আমি তোকে। তুই শুধুই আমার মনমোহনী, শুধুই আমার। এদিকে হৃদি রাস্তা দিয়ে হাহাকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চারপাশের কোনো খেয়াল নেই ওর। নীল শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ছে, কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। হাঁটতে হাঁটতে সে একটা যখন নির্জন নিরিবিলি রাস্তার মোড়ে এলো, হঠাৎ একটা কুঁচকুচে কালো রঙের গাড়ি ওর গা ঘেঁষে এসে ব্রেক কষল। হৃদি কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। চোখের পলকে সে হৃদির মুখে একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরল। হৃদি গঙ্গানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওর শরীর অবশ হয়ে এলো। লোকটা ওকে পাজা কোলা করে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে অনেক দূর মিলিয়ে গেল। রাস্তার এক কোনায় পড়ে রইল শুধু হৃদির চুলের একটা ক্লিপ আর হাতের ফোন। হৃদিকে হন্যে হয়ে না দেখে শুভ্রা, রিয়া, ভাবনা, মিথি বড় মাঠটার দিকে বেরিয়ে এলো। চারদিকে মানুষের ভিড়, সবাই আলাদা আলাদা জায়গায় খুঁজছে। অস্থির মনে দ্রুত হাঁটতে হাঁটতে আচমকা কার সাথে যেন বেশ জোরে ধাক্কা খেল শুভ্রা। বিরক্তির চরমে থাকা শুভ্রা সামনে কে দাঁড়িয়ে আছে তা না দেখেই ঝাঁঝালো গলায় বলে উঠল, আব্বে কানা নাকি? চোখে দেখেন না? এদিকে ঈশানও ধাক্কা খেয়ে প্রচণ্ড বিরক্ত। মেজাজটা এমনিতেই খিটখিটে হয়েছিল, তার উপর এমন কর্কশ মেলি কণ্ঠ শুনে সে যেই না কড়া কিছু বলতে যাবে অমনি শুভ্রার দিকে তাকিয়ে তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কালো শাড়িতে মোড়ানো শুভ্রাকে আজ অন্যরকম লাগছে। দুহাত ভরে পড়া কালো চুড়িগুলো যেন ওর গায়ের রঙের সাথে মিলে এক অদ্ভুত মায়া তৈরি করছে। ঈশান নিজের অজান্তে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এতক্ষণে শুভ্রাও খেয়াল করলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। কালো পাঞ্জাবিতে ঈশানকে দেখে শুভ্রা এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। পাঞ্জাবির হাতাগুলো কোণী পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, চুলে পরিপাটি কাট, সব মিলে ঈশানকে আজ বড্ড বেশি হ্যান্ডসাম লাগছে। ঈশানকে ওভাবে অপলকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর সামলে নিয়ে ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো ঈশান ভাইয়া, এই জগতে আছেন নাকি মঙ্গল গ্রহে চলে গেছেন? তুড়ির শব্দে ঈশানের ঘোর কাটল। মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে মুখটা পাথরের মতো গম্ভীর করে ফেলল। তারপর তাচ্ছিল্যের সুরে বলল, পৃথিবীতে বাস করি, দাঁড়িয়েও আছি এই শক্ত মাটিতেই, তাহলে এই জগতে থাকবো না তো আর কোথায় থাকবো?
শুভ্রা ঠোঁট উল্টে বাঁকা হেসে বলল, তাই? তাহলে ওভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? ঈশান নিজের ধরা পড়ে যাওয়া অস্বস্তিটা ঝেড়ে ফেলার জন্য গলা স্বর কিছুটা চড়িয়ে বলল, শুভ্রা, তুমি তো জ্যান্ত মানুষ, তোমাকে কি দেখাও বারণ নাকি? শুভ্রা এবার যেন মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে ছাড়ার পাত্রী নয়, তাই ফোড়ন কেটে বলল, হ্যাঁ দেখা যায়, তবে ওইভাবে হাঁ করে দেখার কি আছে? যেভাবে তাকিয়েছিলেন তাতে আপনার মুখে মশা ঢুকে গেলেও আপনি টের পেতেন না। শুভ্রার এই অনর্গল তর্কাতর্কি একসময় ঈশানের ভালো লাগতো, কিন্তু এখন সে চরম অস্থির। একদিকে বস অর্থাৎ শুভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর শুভ্রার এই বকবকানি ঈশানকে আরও বিরক্ত করে তুলেছে। সে হাল ছেড়ে দেওয়ার মতো করে 2 হাত তুলে বলল, আচ্ছা বাবা, সরি, তাকে ভুল হয়েছে, এবার মাফ করো বোন, দয়া করে মাফ করো। বলে ঈশান তিতি বিরক্ত হয়ে উল্টো ঘুরে হনহন করে হাঁটতে লাগলো। কিন্তু নিস্তার নেই, পিছন পিছন শুভ্রাও সমান তালে হাঁটতে শুরু করলো। ঈশান আর চোখে শুভ্রাকে আসতে দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ভুরু কুঁচকে কর্কশ গলায় বলল, কি হয়েছে? আমার পিছু নিচ্ছ কেন? শুভ্রা এবার একটু গম্ভীর হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, বসকে খুঁজছি। হুট করে কোথায় যে গায়েব হয়ে গেল লোকটা। শুভ্রা এবার বেশ অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, কি? আপনি ভাইয়াকে খুঁজছেন? আর আমি তো রিদিকে খুঁজছি। দুজনেই তো গায়েব, চলুন দুজন মিলে একসাথেই খুঁজি। ঈশান আর কথা বাড়ালো না, গটগট করে সামনের দিকে এগোতে লাগলো। শুভ্রাও দম্বার পাত্রী নয়। ঈশানের লম্বা লম্বা কদমের সাথে তাল মিলিয়ে প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছে আর সমানে বকবক করে চলেছে। ঈশানের কান ঝালাপালা হওয়ার জোগাড়, সে ওসব দিকে কান না দিয়ে চুপচাপ আশেপাশে তীক্ষ্ণ নজরে শুভ্রকে খুঁজে বেড়াচ্ছে। শুভ্রা ঈশানের লম্বা কদমের সাথে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। শাড়ির কুঁচিগুলো বারবার ওর পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। জর্জেট শাড়ি সামলানো এমনিতেই কঠিন। হঠাৎ হাঁটতে হাঁটতে এক মোক্ষম জায়গায় কুঁচিতে পা আটকে গেল শুভ্রার। সে টাল সামলাতে না পারল, সামনের দিকে উপুর হয়ে পড়ে যেতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, ঈশান ভাই! ঈশান পেছন থেকে শুভ্রাকে ওভাবে পড়ে যেতে দেখে নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়ে এলো। শুভ্রাকে পড়ার হাত থেকে বাঁচাতে 2 হাত বাড়িয়ে ধরল ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শুভ্রা আতঙ্কে নিজের শরীরের পুরো ভরটা ঈশানের ওপরেই ছেড়ে দিল। হুট করে আসাই প্রচণ্ড ভার ঈশান সামলাতে পারল না। দুজনেই টাল খেয়ে পেছনের দিকে উল্টে মাঠে নরম ঘাসের ওপর আছড়ে পড়ল। শুভ্রা সজোরে আছড়ে পড়ল সরাসরি ঈশানের বুকের ওপর। ঈশানের পিঠ আর কোমর গিয়ে ঠেকল শক্ত মাটিতে। যন্ত্রণায় মুখটা বিকৃত হয়ে গেল তার। দাঁতে দাঁত চেপে কোমরটা এক হাতে চেপে ধরে কুকিয়ে উঠল সে। আহ, আমার কোমরটা মনে হয় গেল। শুভ্রা ভয়ে আর লজ্জায় ঈশানের বুকের ওপরেই জমে গেছে। তার নিঃশ্বাস আঁচড়ে পড়ছে ঈশানের গলায়। ঈশান যন্ত্রণায় ছটফট করতে করতেও শুভ্রার দিকে তাকিয়ে দেখল মেয়েটা একদম থম মেরে আছে। ব্যথার চোটে ঈশান কপাল কুঁচকে হিসিয়ে বলল, কি হলো? সারা জীবন কি এভাবেই আমার বুকের উপর শুয়ে থাকার ইচ্ছে আছে নাকি? ওঠো বলছি, আমার হাড্ডি গুড্ডি তো সব গুঁড়ো হয়ে গেল। আচমকা শুভ্রা ঈশানের বুকের ওপর ওভাবেই জমে গেল। ঠিক এই মুহূর্তটা ঈশানের ফর্সা মুখটা কড়া রোদে একদম আপেলের মতো লাল টকটকে হয়ে উঠেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে নামছে নাকের ডগা দিয়ে। শুভ্রা নিজের অজান্তেই ঘরের মধ্যে তলিয়ে গেল। ওর মনে হলো মানুষটা রাগী হলে কি হবে, এই অবস্থায় দেখতে বড্ড কিউট লাগছে। ভয় আর লজ্জা ভুলে গিয়ে শুভ্রা ঈশানের বুকের ওপর শুয়ে থাকা অবস্থাতেই বিড়বিড় করে বলে উঠল, ওয়াও, কি কিউট! ঈশান পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। কোমরের ব্যথায় যেখানে তার প্রাণ ওষ্ঠাগত, সেখানে শুভ্রার মুখে এমন রোমান্টিক ডায়লগ শুনে সে চোখ বড় বড় করে আকাশ থেকে পড়ার মতো করে বলে, হ্যাঁ, কি বললে? মুহূর্তের মধ্যে শুভ্রার ঘোর কেটে গেল। নিজের কানকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। কি বলতে কি বলে ফেলেছে। লজ্জায় ওর মনে হলো
এখনই মাটি ফাঁক হলে সে ভেতরে ঢুকে যেত। সে তড়িঘড়ি করে ঈশানের ওপর থেকে উঠে সিটকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এক পলক চোরের মতো আশেপাশে তাকিয়ে নিল। ভাগ্যিস সবাই তখন মঞ্চের অনুষ্ঠান নিয়ে পাগল ছিল, তাই কেউ তাদের এই কাণ্ডটা দেখেনি। ঈশান অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ধুলো মাখা পাঞ্জাবিটা ঝাড়তে ঝাড়তে বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আমার কোমরের সাথে তোমার কি কোনো জন্মান্তরের শত্রুতা আছে? বারবার কেন তুমি আমার এই কোমরটাতে আক্রমণ করো? হ্যাঁ? শুভ্রা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি? হয়তো শাড়িতে পা আটকে ভুল হয়ে গেছে আমার। ঈশানার কথা বাড়ালো না, কোমরে এক হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। শুভ্রাও কাচুমাচু মুখ করে ওর পিছু পিছু হাঁটছে। কিছুক্ষণ যাওয়ার পর শুভ্রা হঠাৎ শান্ত গলায় ডাকলো, একটা কথা বলি। শুভ্রার এই হঠাৎ কথা ঈশান বেশ বিরক্ত হলো। ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো সে। শুভ্রার সাথে কথা বলতে তার একদম ইচ্ছে করছে না এই মুহূর্তে, তবু অনিচ্ছা সত্ত্বে বলল, বলো। আপনাকে না পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ঈশান এবার অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। শুভ্রা নিজের অজান্তেই বেশ লজ্জা পেয়ে গেল। মাথাটা নিচু করে ফেলল সে। ঈশান কিন্তু খুব একটা পাত্তা দিল না, বরং অবহেলা সুরে ঠোঁট ফুলিয়ে বলল, থ্যাংক ইউ। শুভ্রার এবার বেশ রাগ হলো। সে আশা করেছিল ঈশানও পাল্টা তাকে নিয়ে কিছু একটা বলবে। সে অভিমানে মুখ কালো করে প্রশ্ন করলো, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান বাঁকা চোখে একবার আপাদমস্তক শুভ্রাকে দেখে নিল। তার চেহারার কোনো ভাবান্তর নেই। সে নিস্পৃহ গলায় বলল, একটুও ভালো লাগছে না। ঈশানের কথায় মুহূর্তে রাগে জ্বলে উঠল শুভ্রা। অভিমানে আর রাগে গাল দুটো ফুলিয়ে সে যেই না কড়া কিছু বলতে যাবে অমনি দেখল ঈশান সামনে থাকা কারো বলিষ্ঠ বুকের সাথে সজোরে ধাক্কা খেল। ঈশান ভরকে গিয়ে সামনে তাকিয়ে দেখল শুভ্রর চোখের মণি দুটো আজ কেমন টকটকে লাল হয়ে আছে। চেহারায় এক ভয়াবহ কাঠিন্য। শুভ্রকে দেখা মাত্র ঈশান সব ভুলে উদ্বেগ নিয়ে বলল, বস আপনি ঠিক আছেন তো? শুভ্র কেবল যান্ত্রিকভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তার দৃষ্টি তখনও পাথরের মতো স্থির। তারপর শুভ্রার দিকে তাকে খানিকটা বিরক্ত হয়ে বলল, তুই এখানে কেন? শুভ্র অবাক হয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া রিদিকে খুঁজছি, হঠাৎ গান গেয়েও কোথায় চলে গেল যে। শুভ্র এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভেতরের ঝড়টা আড়াল করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, রিদি চলে গেছে, ওকে আর খুঁজতে হবে না। শুভ্রা আকাশ থেকে পড়ার মতো চোখ বড় বড় করে তাকিয়ে বলল, হ্যাঁ চলে গেছে মানে? কই, আমাদের তো কিছু বলেনি। শুভ্র আর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করলো না, কেবল হুকুমে সুরে বলল, আমি পাঠিয়ে দিয়েছি, এখন আর এখানে ঘুরঘুরি না করে চুপচাপ মঞ্চে গিয়ে বস। বলেই শুভ্র হনহন করে হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ওর চোখের সে লাল আভা আর চোয়ালের হাড়ের কাঁপন বলে দিচ্ছিল ভেতরে কোনো এক আগ্নেয়গিরি ফুটছে। ঈশানও কাল বিলম্ব না করে বসের পিছু নিল। বস, কাজ শেষ, নিয়ে এসেছি। নির্বাণের ঠোঁটে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে পায়ের উপর পা তুলে আরাম করে বসেছিল। রিদিকে ওভাবে গাড়িতে তুলে আনতে পেরে সে বেশ তৃপ্ত। নির্দয় গলায় বলল, গুড, তবে দেরি করিস না, মেরে ফেল। গার্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ইতস্তত করে বলল, বস মেয়েটাকে মারলে তো আপনি বিপদে পড়বেন। আমার যা মনে হয় শুভ্রের ব্যাপারে খবর নিয়ে এসেছি। শুভ্র মেয়েটার প্রতি অনেক সিরিয়াস। যদি শুভ্র জানতে পারে তবে আপনাকে ছাড়বে না। শুভ্রের নাম শুনতেই নির্বাণের চোখে যেন আগুন জ্বলে উঠল। অপমান রাগে সেই হিতে জ্ঞান হারালো। সে এক ঝটকায় গার্ডের চিবুক শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হেসে হেসে বলল, শুভ্র আমার বাল করবে, গুষ্টি মারি আমি ওকে। 10 মিনিটের মধ্যে ওই মেয়েটার মৃত্যু সংবাদ যদি না শুনি তাহলে 10 মিনিটের মধ্যে তোর মৃত্যু নিশ্চিত করে রাখ। নির্বাণের সেই রক্ত শীতল করা হুমকির পর গার্ডটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে বস, এখনই যাচ্ছি। নির্বাণ ঝটকা দিয়ে গার্ডের চোয়াল ছেড়ে দিল। তার চোখে মুখে এখন কেবল হৃদির মৃত্যুর অপেক্ষা। গার্ডরা দেরি না করে সরাসরি সেই অন্ধকার গুমট ঘরে চলে আসলো যেখানে হৃদিকে আটকে রাখা হয়েছে। হৃদি তখন প্রচণ্ড যন্ত্রণায় মাথা 2 হাতে চেপে ধরে এপাশ ওপাশ করছে।
মাথায় অসহ্য দপদপানি, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। সে কিছুতেই মেলাতে পারছে না হঠাৎ করে তাকে কারা আর কেন এখানে তুলে নিয়ে এলো। হৃদি অনেক কষ্টে চোখ তুলে সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। এরা তো সে রাস্তার বখাটের ছেলেগুলো যাদের সে সেদিন ইচ্ছে মতো ঝেড়েছিল। হৃদির বুকের ভেতরটা ভয়ের চোটে গুড়গুড় করে উঠল। আজ তবে কেন তারা তাকে এভাবে তুলে নিয়ে এলো? তবে কি সেই অপমানের প্রতিশোধ নিতে এরা এখন ওর সাথে খারাপ কিছু করবে? ভাবতেই হৃদির কলিজা শুকে কাঠ হয়ে গেল। সে কোন মতে টাল সামলাতে মাথা ধরে উঠে দাঁড়ালো। দেয়ালের সাপোর্ট নিয়ে কাঁপা কাঁপা গলায় গার্ডদের দিকে তাকিয়ে বলল, আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? গার্ডরা পৈশাচিক উল্লাসে হেসে উঠল। একজন গার্ড দাঁত বের করে হৃদির দিকে তাকিয়ে বলল, আমি তো আজরাইল, আজ তোর জান কবজ করব। হৃদির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে কি বলছেন আপনারা? গার্ডরা কোনো মায়া ছাড়াই নির্বিকার ভঙ্গিতে বলল, আরে হ্যাঁ, এত কথা বলার সময় নেই, 10 মিনিটের মধ্যে তোকে মারতে হবে, না হলে আমাদের মরতে হবে। তাই আমি আর সময় নষ্ট করতে চাইছি না। শেষ ইচ্ছা থাকলে মনে মনে বলে নে আর কালেমা পড়ে মৃত্যুগ্রহণ কর। হৃদে আতঙ্কে দেয়ালে পিঠ ঠেকে পিছাতে আর্তনাদ করে বলল, দেখুন আমি কি করেছি, আমাকে কেন মারবেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গার্ডটা এবার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। ফলার ওপর বিস্ফোরিত আলো হৃদির চোখে গিয়ে লাগলো। গার্ড হৃদির দিকে এগোতে এগোতে বলল, তুই কি করেছিস সেটা জানি না, তবে বস যেহেতু তোকে মারতে বলেছে তাহলে তুই বসের শত্রু, আর বসের শত্রু মানে আমাদের শত্রু, এখন মর। বলে গার্ডটা ঝড়ের বেগে এগিয়ে গিয়ে হৃদির পেটে ছুরি বসিয়ে দিতে চাইল, কিন্তু প্রাণের ভয়ে হৃদি শেষ মুহূর্তে মরণপণ চেষ্টা চালালো। সে আচমকা সজোরে এক লাথি মারল গার্ডের পেটে। অপ্রস্তুত গার্ড টাল সামলাতে পারল না, ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে গেল আর সে ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। হৃদি সুযোগ বুঝে এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত দৌড়ে রুম থেকে বের হতে চাইল, কিন্তু অন্য একটা গার্ড পাশে দাঁড়িয়েছিল। সে হৃদিকে পালাতে দেখে ক্ষিপ্ত হাতে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। হৃদি যখন দরজার প্রায় কাছাকাছি, ঠিক তখনই গার্ডটা পেছন থেকে ওর মাথায় সজোরে আঘাত করল। হৃদির পাজরা সেখানেই থেমে গেল। সারা পৃথিবী যেন চোখের সামনে দুলতে শুরু করলো। অসহ্য এক যন্ত্রণায় মাথা চেপে ধরে সে আত্মচিৎকার করে উঠল, আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আমার তো অনেক ভালো লাগছে। আর একটা বিষয় লক্ষ্য করেছি, আপনারা সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব। কতবার বলবো আর? যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো প্রতিদিন ভিডিও আসবে, না করলেও আসবে। আসসালামু আলাইকুম।